আমরা এর আগে দেখলাম আলোক পর্যায়, এখন দেখব আমরা আলোক পর্যায়ের সাথে সাথেই আলোক নিরপেক্ষ পর্যায় বলে যে ঘটনাটা ঘটে। এটা খেয়াল রাখতে হবে। আলোক পর্যায়ে পানি ভেঙে যায়, পানি ভেঙে অক্সিজেন উৎপন্ন করে, ইলেকট্রন উৎপন্ন করে এবং প্রোটন উৎপন্ন করে। এই প্রোটন থেকে অ্যাকচুয়ালি উৎপন্ন হয় এটিপি এবং এই ইলেকট্রনের কারণে উৎপন্ন হয় NADPH প্লাস H প্লাস। তো আমরা পুরোটা লিখতে পারলাম না, এই জন্য আমরা NADPH লিখে রাখলাম। ওকে, তো এখন আমরা যেটা দেখব, এই যে দুইটা আছে এখানে, এটা ব্যবহার করে কি হয়। আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড একটা চক্রে প্রবেশ করে এবং চক্র শেষে কি উৎপন্ন হয়, গ্লুকোজ উৎপন্ন হয়। এবং এই চক্রে এরা এবং এরা অ্যাকচুয়ালি কি হয়, এখানে ব্যবহৃত হয়। তো আলটিমেটলি এখানে কি ঘটতেছে, এই চক্রটা চলতে গেলে এগুলো লাগবে, আর এগুলো লাগতে হলে এই চক্রটা চলতে হবে, তাই না? আবার এই চক্র না চললে কিন্তু এই চক্রও চলবে না। তো দুটো ব্যাপারই একই সময়ে ঘটে, দিনে ঘটে। তাহলে আলোক নিরপেক্ষ পর্যায়ের কিন্তু আরো দুটো নাম আছে। একটা হলো লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ কিংবা অন্ধকার পর্যায় বা ডার্ক পর্যায়। অন্ধকার পর্যায়, তো যদিও অন্ধকার পর্যায়টা বলা ঠিক না, এটাকে বরং বলতে হবে আমরা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নিরপেক্ষ পর্যায়। এটা বলা বেটার। ওকে, এই পার্টটা বলা বেটার। সো আপনারা এটার প্র্যাকটিস তেমন একটা করিয়েন না, করলে কিন্তু পরে ঝামেলা হবে, উত্তর করতে অসুবিধা হবে। সো আমরা দেখলাম অক্সিজেন উৎপন্ন হইল আলোক পর্যায়ে এবং গ্লুকোজ উৎপন্ন হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে, রাইট? সো এই পার্ট আর এই পার্ট দুটো একসাথে করে পুরো বিক্রিয়াটা করলে আমরা কি কই, আমরা এটাকে বলি সালোক সংশ্লেষণ, রাইট? তো এখন আমরা দেখব হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড যে চক্রে প্রবেশ করতেছে এই অংশটা দেখব, এবং এরা যে এখানে ব্যবহার হচ্ছে এটাও দেখব, এবং গ্লুকোজটা কিভাবে উৎপন্ন হচ্ছে আমরা এটাও দেখব। খুবই কমপ্লিকেটেড একটা পর্যায়, বাট আমরা খুব সহজ করে পড়বো। আমরা একই সাথে দুইটা স্টেপে পড়বো। এখানে আসলে কি হয় আমি বলি আপনাকে। ধরা যাক এটা একটা চক্র, এই চক্রটার নাম হচ্ছে C3 চক্র। আবিষ্কারকের নাম অনুসারে এটাকে বলা হয় ক্যালভিন চক্র। ক্যালভিন এবং তার বন্ধু যারা আছে, ক্যালভিন আছে এবং তার যারা বন্ধু ছিল, সহযোগী ছিল, তারা মিলে এই চক্রটা আবিষ্কার করেছেন। এই চক্রতে তারা যে যৌগগুলো ব্যবহার করেছিলেন সেখানে কিন্তু একটা তেজস্ক্রিয় আইসোটোপ দিয়েছিলেন, কার্বন 14 দেওয়ার পর তারা বুঝতে পেরেছিলেন আচ্ছা এটার পর এটা ঘটে, তাহলে বুঝতে পারছি তাহলে এই ঘটনা। ওকে, তো তেজস্ক্রিয়টা মৌলটা এখানে ব্যবহার করেছেন কার্বন 14, এবং একই সাথে এই ব্যাপারটা মানে এই ঘটনাটা ঘটছে কিন্তু ক্লোরেলা উদ্ভিদে। তো ওনাদের যে টেকনিকটা ছিল এই টেকনিকটাকে বলা ট্রেসার টেকনিক। ট্রেসার টেকনিক কি জিনিস? টেকনিক মানে একটা কৌশল যেখানে ট্রেস করা যায়, কোনটা কোথায় যাচ্ছে এটা ট্রেস করা যায়। আপনি যদি এখানে একটা তেজস্ক্রিয় কার্বন ঢোকায় দেন এবং কোন জায়গায় যদি তেজস্ক্রিয় কার্বন পান, তাহলে বুঝবেন যে আচ্ছা এখান থেকে এটা আসছে এখানে, তাহলে ট্রেস করতে পারলেন স্টেপ বাই স্টেপ। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপ যেখানেই ব্যবহার করা হয় ওই সকল টেকনিককেই কিন্তু বলা হয় ট্রেসার টেকনিক। তেজস্ক্রিয় কার্বনটা আমরা এই জন্য দিয়েছি যেন ট্রেস করতে পারি। তো কি ঘটনা ঘটে আমরা এই চক্রটাতে দেখি। যেটা হয়, এই যে এখানে একটা 5 কার্বনের যৌগ থাকে, 1 2 3 4 5, এটা একটা 5 কার্বনের যৌগ, এটা মাথায় রাখো। তো এই 5 কার্বনের যৌগর সাথে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডটা এসে অ্যাড হয়। এই 5 কার্বন এবং এই যৌগ মিলে গিয়ে তারা একটা কেমিক্যাল তৈরি করে, ওটা ভেঙে যায়, আলটিমেটলি তারা একটা যৌগ তৈরি করে, এটা হচ্ছে 3 কার্বনের যৌগ, 1 2 3। ডেফিনেটলি দুইটা উৎপন্ন হবে, তাই না? কি হবে, 5 কার্বন আর কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন, তাহলে কয়টা কার্বন হলো এখানে? 6টা। এখানে 5টা, এখানে একটা 6টা। এই 6টা গিয়ে ভেঙে গিয়ে দেখো 3 কার্বনের 2টা যৌগ তৈরি করছে, 3 3 6টা কার্বন পাবো আমরা ওখানে। ওকে, এই 3 কার্বনের যৌগটা পরবর্তীতে 1 2 3 4 5 6 কার্বনের যৌগ তৈরি করে। তো দেখো এরা গিয়ে যদি 6 কার্বনের যৌগ তৈরি করে তাহলে কিন্তু এই চক্রটা কিন্তু আর ঘটবে না। এই জন্য আমাদের এই চক্রটা এই দিকে চালাইতে গেলে কিছু না কিছু একটা লাগবে। কি লাগবে আমি আপনাকে ধারণা দিচ্ছি। এই কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন, এই যে এটা একটা কার্বন, তার মানে
6টা কার্বন আসলেই 2 3 4 5 6 একটা গ্লুকোজ পাবো, তাই না? তাহলে বলো তো একটা গ্লুকোজ তৈরিতে 6টা কার্বন পেতে আমাদের কয়টা কার্বন ডাই অক্সাইড এই চক্রে দিতে হবে? 6টা দিতে হবে। তাহলে এবার আমরা আবার হিসাব করি, 6টা কার্বন, তাহলে এখানে তাহলে কয়টা যৌগ লাগবে? 6টা। তাহলে একটা কার্বন ডাই অক্সাইড আসলে একটার সাথে যুক্ত হয়, তাহলে 6টা কার্বন ডাই অক্সাইড আসলে এইরকম 6টা কার্বনের সাথে যুক্ত হবে, তাই না? তাহলে এখন বলো তো এখানে কার্বন কয়টা? 5টা গুণ 6 30টা কার্বন লাগে এখানে, এখানে 6টা, তাহলে 30টা 6টা 36টা, তাই না? তাহলে বলো তো এখানে আমরা কি করব, এবার 6 দ্বারা গুণ দিব, ঠিক কি না? দেখো 6 দুগুণ 12 আর 3টা করে কার্বন, যেহেতু 3 বারং 36টা কার্বন আছে এখানে। আমি আরেকবার বলছি, একটা কার্বন 5 কার্বনের সাথে যুক্ত হলে আমরা এই ব্লু কালারটা পাই। তাহলে 6টা কার্বন, 6টা 5 কার্বনের সাথে যুক্ত হলে আমরা টোটালটা পাই, তাই না? তাহলে আমরা কাউন্ট করে দেখি, 5টা কার্বন গুণ 6 30টা কার্বন, একটা কার্বন গুণ 6 6টা কার্বন, 6 আর 30 মিলে 36। তাহলে এখানে দেখো তো 3টা কার্বন গুণ 2 6 গুণ 6 কত হলো? 36। তাহলে 30 আর 6 36, এখানে টোটাল আমরা পেলাম 36। তাহলে এই 36টা থেকে কয়টা আসবে? এখানে একটা গ্লুকোজ আসবে, তাই না? আমরা তো বলেছি যে 6টা কার্বন ডাই অক্সাইড আসলে একটা গ্লুকোজ আসে। তাহলে বলো তো এখানে কয়টা কার্বন হলো? টোটাল 6টা। তাহলে এখনো তো 30টা বাকি আছে, আছে কিনা? হ্যাঁ, এই 30টা এই যে এই পাশে চলে যায়, 30টা কার্বন। ওকে, তাহলে 30টা কার্বন এদিকে আবার চলে যায়। তাহলে এখানে 36টার মধ্যে 6টা গিয়ে তৈরি করলো, আর 30টা কার্বন এই পাশে চলে গেল। দেখো তো এখানে 30টা কার্বন পাও কিনা? কয় কার্বন এখানে? 1 2 3 4 5 গুণ 6 কত হলো? 5 6 30, মিলে গেছে। তাহলে এবার আমরা একটা জিনিস বুঝতে পারি যে একটি গ্লুকোজ তৈরি করতে 6টি চক্র ঘটে। তার মানে প্রত্যেক চক্রে একটা করে কার্বন ঢোকে। তাহলে দেখো না 6টা চক্র ঘটছে কিনা, এই যে 6টা আসছে, এরা 6টা যাচ্ছে, তাহলে এরা 6 6 দ্বিগুণ হচ্ছে, দেন একটা হচ্ছে। তার মানে এই দেখো একটা কার্বন যাচ্ছে, 2 3 4 5 6, একটা আসলো, এরা চলে গেল। বুঝতে পারছো? তাহলে আমরা কার্বনের কিন্তু হিসাবটা করতে পারছি। এখন আমরা দেখি যৌগগুলো আসলে কি কি জিনিস, তারপরে আমরা এটার কমপ্লেক্স পার্সনটা পড়বো, এটাকে আমরা আরো ডিটেইল করবো। এটা গ্লুকোজ, এখানে কিন্তু মাঝখানে আর অনেক ধাপ আছে, সেই ধাপগুলো নিয়ে আমরা এখন কথা বলছি না। এই যে এখানে দেখতে পাচ্ছ না 5 কার্বন বিশিষ্ট, এটার নাম হলো রাইবুলোজ 1,5 বিসফসফেট। কি নাম? এগুলো বারবার পড়লেই কিন্তু ঠিক হবে, তুমি ভুলেও ভাবিও না যে ক্লাস দেখার সাথে সাথে তুমি সব মনে রাখতে পারবা। ক্লাস দেখার সাথে সাথে তুমি সব বুঝতে পারবা, এরপর বারবার পড়ে পড়ে এটাকে আয়ত্তে আনতে হবে। তো টেনশনের কিছু করা যাবে না। আমি যখন যে পার্টটা বোঝাবো ওই পার্টটাই বুঝবা, 10 মিনিট আগে কি বলছি, 5 মিনিট আগে কি বলছি ওটা ভুলে যাও দরকার নেই, ঠিক আছে? তাহলে এখন আমি যে জায়গায় আছি এটা দেখো, এই 5 কার্বনের যৌগটার নাম হচ্ছে রাইবুলোজ 1,5 বিসফসফেট। কেন 1,5 বিসফসফেট বলে? তার কারণ হলো 1 নম্বর কার্বনে একটা ফসফেট থাকে, 5 নম্বর কার্বনে আর একটা ফসফেট থাকে। তাহলে বলো তো ফসফেট থাকতেছে 1 নম্বর কার্বনে, 5 নম্বর কার্বনে, আর দুইটা যেহেতু এই জন্য বিস বলা হয়। তাহলে 1 এবং 5-এ আছে বলে 1,5 বলা হচ্ছে, কে আছে? ফসফেট, এই জন্য ফসফেট, দুইটা যেহেতু আছে এই জন্য বিসফসফেট। প্রশ্ন হলো এটার নাম তো ডাইফসফেট হইতে পারতো। কি হতে পারতো? ডাইফসফেট হইতে পারতো বা বাইফসফেট হইতে পারতো, কারণ ডাই বাই মানেও তো দুইটা ফসফেট। তা কেন এটার নাম বিসফসফেট হলো? এটার একটা কারণ আছে, এই যে এখানে দেখো, ডাইফসফেট কিংবা বাইফসফেট যখনই বলবে তখন বুঝবা কোনো একটার সাথে দুইটা ফসফেট আছে, কোন একটা কেমিক্যালের সাথে একই জায়গায় দুইটা ফসফেট যুক্ত আছে। বাট যখনই বিস বলবে তখনও বুঝবা যে দুইটাই আছে, কারণ বিসের কিন্তু সামনে 2, তাই না? বাই বা 2। বাট বিসের ক্ষেত্রে যেটা বুঝবা যে হয়তো একটা ফসফেট এদিকে আছে আর একটা ফসফেট এই দিকে আছে, তাহলে দুইটা ফসফেট কি দুই জায়গায় কানেক্টেড না? এখানে দেখো এই ফসফেট এখানে কানেক্টেড আর এই ফসফেটটা এখানে কানেক্টেড, আর এখানে কি হয়েছে? এই ফসফেট দুইটাই কিন্তু একজনের সাথে কানেক্টেড। তাহলে যখনই তোমাকে বিস বলবে সাথে সাথে বুঝে নিতে হবে, আচ্ছা
দুইটাই ফসফেট, বাট একটা এদিকে কানেকশনে থাকবে আর একটা অন্য জায়গায় কানেকশনে থাকবে। আর ডাই এবং বাই যদি বলে বুঝবো যে একই জায়গায় আছে। একটু এক্সাম্পল দিই। ডাইফসফেটের এক্সাম্পল দেখো, একটা অ্যাডিনোসিন এর সাথে একটা ফসফেট, তো দুইটা ফসফেট কি অ্যাডিনিনের সাথে যুক্ত আছে না? তাহলে দিস ইজ ডাইফসফেট, এডিপি। কি নাম এটা? এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। তোমরা তো এটা পড়ছো, এটিপি পড়ছো, এটিপির কিন্তু মা হলো এডিপি। ঠিক আছে, এই জন্য আমরা এটাকে ডাইফসফেট বা বাইফসফেট বলবো। বাট এখানে গিয়ে দেখো, একটা এখানে আর একটা এখানে, তাহলে রাইবোলোজ নামক যে কেমিক্যালটা আছে 1 2 3 4 5 কার্বনের কেমিক্যাল, যার 1 নম্বরে একটা ফসফেট এবং 5 নম্বরে আরেকটা ফসফেট। সো দিস ইজ রাইবোলোজ 1,5 বিস ফসফেট। তাহলে কেমিক্যাল নামকরণগুলো আমাদের সাথে সাথে শিখে ফেলতে হবে। ঠিক আছে, সো আমরা কি দেখলাম? কেলভিন চক্র পড়ছি, যেখানে আমরা কি করছি, হিসাবগুলো যেহেতু আমরা একবার বুঝে ফেলছি, তো আশা করছি আমরা হিসাবগুলো নিয়ে এখন একটু বলার হব না। আমরা আগে দেখি যে কয়েকটা স্টেপ যদি আমরা এখানে শিখে ফেলি, কমপ্লেক্সে গেলে আমরা অলরেডি অনেকগুলো শিখে ফেলবো। দেখো, রাইবোলোজ 1,5 বিস ফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়, হওয়ার পর এই যে এখানে একটা যৌগ উৎপন্ন হয়, এই যৌগটার নাম হলো অস্থায়ী। কি যৌগ? এটা অস্থায়ী যৌগ। এটা একটা অ্যাসিড এবং কিটো অ্যাসিড বলা হয়। অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন হয়। আচ্ছা, কেন এটা অস্থায়ী? এর কারণ হলো যেখানে উৎপন্ন হয়েছে সেখানে পানি থাকে, পানি তারা ভেঙে যায়। এই দুইটা মিলে যখন উৎপন্ন হয় যৌগটা, পানি আছে, পানিতে সাথে সাথে ভেঙে যায়। যেই না ভেঙে যায় তখন এটার নাম হয়ে যায় অস্থায়ী। তাহলে এখানে আমরা লিখবো, পরবর্তীতে যখন আমরা দেখবো, বলতো এখানে কি আমরা পানি লিখবো না? তাহলে যেটা উৎপন্ন হলো তার সাথে যখন পানি যুক্ত হয়, হওয়ার সাথে সাথে কি হলো, সেম যৌগটা দুই ভাগে ভাগ হয়ে গেল। তাহলে দেখো, 5 কার্বনের যৌগ, কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন, 6 কার্বন, দুইজন মিলে 6 কার্বনের একটা অস্থায়ী কিটো অ্যাসিড উৎপন্ন হয়েছে। এটার নামটা আমি এখন বলি, পরে বলবো না। এটার নাম হচ্ছে 2-কার্বক্সি কিটো অ্যারাবিনিটল অ্যাসিড। এর নাম জানতে হবে না, আর যদি বারবার দুই একবার চোখের সামনে দেখো তাহলে পরবর্তীতে এটা মনে থাকবে যে অস্থায়ী অ্যাসিডটার নাম কি, 2-কার্বক্সি কিটো অ্যারাবিনিটল অ্যাসিড। আমরা আরেকবার আসি, যে অস্থায়ী বা 2-কার্বক্সি কিটো অ্যারাবিনিটল অ্যাসিড যেটা, সেটা সাথে সাথে ভেঙে গিয়ে দেখো ভাগ হয়ে গেল, রাইট? এই যে একটা যৌগ উৎপন্ন করলো, এই যৌগতে কি হবে বলো তো? 3 নম্বর কার্বনে কি ফসফেটটা থাকবে না? তাহলে আমরা এটার নাম এখন কি লিখবো? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কি লিখবো? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। কেমিক্যালি এরা অ্যাসিড, কারণ কিটোন অ্যাসিডটা ভেঙে গিয়ে অ্যাসিডেই পরিণত হয়, এই জন্য অ্যাসিড। 3-ফসফো বলতে বোঝাচ্ছে এখানে 3 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত আছে, তাই না? 3 নম্বর কার্বনের সাথে ফসফেট যুক্ত আছে। আর এই কেমিক্যালটার নাম কি? এটা মিলে গ্লিসারিক অ্যাসিড। তাহলে কেমিক্যালটার নাম হচ্ছে গ্লিসারিক অ্যাসিড, আর 3-ফসফো বলতে বোঝাচ্ছে 3 নম্বর কার্বনটাতে একটা ফসফেট যুক্ত আছে। ঠিক আছে, আমি আরেকবার বলছি। রাইবোলোজ 5 কার্বন, রাইবোলোজ 1,5 বিস ফসফেট মানে হলো দুইটা ফসফেট আছে, যেটা 1 নম্বর এবং 5 নম্বরে আছে, 1 এবং 5 আছে। সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হলে 6টা কার্বন তৈরি হয় কিনা? হওয়ার পর এরা অস্থায়ী 2-কার্বক্সি কিটো অ্যারাবিনিটল অ্যাসিডে পরিণত হয়। এইটা আবার পানির সাথে, যেহেতু পানিতেই থাকে, দ্রুত ভেঙে যায়, হাইড্রোলাইসিস হয়ে যায়। হয়ে গেলে এটা উৎপন্ন হয়, 3 নম্বর কার্বনে ফসফেটটা থাকে। এখন দেখো তো, এই দুইটা মিলে আমরা এইটা মিলাইতে পারি কিনা? এখানে ফসফেট কটা? একটা, দুইটা। এই যে এখানে একটা ফসফেট গুণ 2, দেখছেন? আর দুইটা হলো, তাহলে ফসফেট মিলে গেল। এখানে কার্বন কটা? একটা, দুইটা, তিনটা, গুণ 2, 6টা কার্বন, রাইট? একই রকম যৌগ দুইটা উৎপন্ন হয়েছে, তাহলে 1 2 3 6টা কার্বন। তাহলে দেখো 1 2 3 4 5, এই যে কার্বনের একটা কার্বন, 6টা কার্বন। মিলছে না? আচ্ছা, তার মানে আমরা একটা স্টেপ, দুইটা স্টেপ, তিনটা স্টেপ শিখে ফেলছি, আর 2-3টা স্টেপ হলে পড়া শেষ। এরপরের স্টেপে কি হয়? এই যে অ্যাসিডটা এসে কিটোনে পরিণত হতে পারে, কিংবা অ্যালডিহাইডে পরিণত হতে পারে। কিসে পরিণত হতে পারে? অ্যাসিডটার
আইদার অ্যালডিহাইড কিংবা কিটোনে পরিণত হতে পারে। তো কিটোন এবং অ্যালডিহাইড গুলোর নাম কি আমি এখানে লিখে দিচ্ছি, এটা আমি একটু ডিলিট করি এই দিকটা, এটা তো তোমরা জানো। ওকে, এই অ্যালডিহাইডটার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, গ্লিসারঅ্যালডিহাইড। তাহলে আমরা একটা অ্যালডিহাইড পেলাম, রাইট? তাহলে এই ফসফোগ্লিসারিক অ্যাসিডটা আইদার অ্যালডিহাইড হতে পারে কিংবা কিটোন হইতে পারে। কিটোনটার নাম কি? অ্যাসিটোন 3-ফসফেট, অ্যাসিটোন 3-ফসফেট। তাহলে দেখো তো মিলে যাচ্ছে কিনা। আমরা বলছি অ্যাসিড ভেঙে অ্যাসিড হয়, অ্যাসিডটা আইদার অ্যালডিহাইড কিংবা অ্যাসিডটা আইদার কিটোন হয়। অ্যাসিটোন একটি কিটোন আর গ্লিসারঅ্যালডিহাইড একটি অ্যালডিহাইড, ঠিক আছে? তাহলে এবার দেখো আবার এখানে ফসফেট কয়টা? একটা, গুণ 2, দুইটা ফসফেট কিনা? তাহলে দেখো তো এই গ্লিসারঅ্যালডিহাইডের 3 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট, 3-ফসফো। তাহলে গ্লিসারঅ্যালডিহাইডে দেখো আমি আরেকবার দেখাই, 1 2 3, ধরা যাক 3 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট। বলো তো কি হলো? গ্লিসারঅ্যালডিহাইড হচ্ছে 3 কার্বনের, তাহলে 3 নম্বর কার্বনের একটা ফসফেট, তাহলে এটাও আমরা পেলাম, বুঝলাম। আবার আমরা এই জায়গাটা দেখি, কোন জায়গাটা? এই জায়গাটা দেখবো। দেখো অ্যাসিটোন 1 2 3, এই যে একটা ফসফেট। যদি এটা অ্যাসিটোন ফসফেট বলা হয় বা অ্যাসিটোন 3-ফসফেট বললেও কোনো প্রবলেম নাই, তাহলে এখানে এটা হতে পারে। তাহলে আমরা দেখো তো উপরেরটা কি এখানে পেলাম কিনা? এই যে উপরে একটা 3 কার্বনের যৌগ দুইটা হয়, রাইট? তাহলে এই যে একটা 3 কার্বনের যৌগ আর একটা 3 কার্বনের যৌগ, তাহলে দেখো তো এটার সাথে মেলে কিনা। এখানে ফসফেট কয়টা? গুণ 2, দুইটা। এই যে একটা ফসফেট 3 নম্বরে, এই যে একটা ফসফেট 3 নম্বরে, রাইট? এই এক ফসফেট, এই এক ফসফেট। এখানে 3 নম্বর 3টা কার্বন গুণ 2, 6টা কার্বন। এই যে দেখো 3টা কার্বন, এই যে দেখো 3টা কার্বন, 6টা কার্বন, রাইট? তো যাই হোক, এই দুইজন মিলে এটাতে পরিণত হয়ে যায় আলটিমেটলি, কিন্তু এইটাতে পরিণত হয়ে যায়। তার মানে এটার পরবর্তীতে থাকে না। তো যাই হোক, এটা কয়টা? দুইটা। তাহলে উপরেরটার সাথে এটা কিন্তু মেলে। 3টা কার্বন, একটা ফসফেট, গুণ 2, 6টা কার্বন, 2টা ফসফেট। 3টা কার্বন, একটা ফসফেট, গুণ 2, তার মানে 6টা কার্বন, 2টা ফসফেট হয়ে গেল। তো এরা হয় কি, এদিকে চলে আসে, এসে গ্লুকোজ পরিণত করে। আর কিছু কেমিক্যাল আবার ব্যাক যায়, ব্যাক গিয়ে এই যে এটা পরিণত করে। এখানে কিন্তু 2-3টা স্টেপ আছে, যে স্টেপগুলো আমি এখন আলোচনা করব। তাইলে এখন এখান থেকে আসলে জানার কি দরকার? জানার দরকার হচ্ছে এই বিক্রিয়াটাতে কার্বন ডাই অক্সাইড কার সাথে যুক্ত হয়, এটা জানতে হবে। যে কেলভিন চক্রে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় 1,5-বিসফসফেট, রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে 2। এই বিক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে প্রথম স্থায়ী পদার্থ কোনটা? এইটা কিন্তু স্থায়ী পদার্থ, কারণ মাঝখানে এটা কিন্তু স্থায়ী না, ভেঙে যায়। তাহলে কেলভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা জানতে হবে, ঠিক আছে? তাইলে আমাদের পড়া শেষ। ওকে, এখন দেখি আমরা কার্বন ডাই অক্সাইড এবং রাইবোলোজ পরস্পরের সাথে যখন যুক্ত হয় তখন এখানে একটা এনজাইম থাকে, রুবিস্কো। আমি কিন্তু আবার পড়াবো, সো একদমই ভয় পাওয়া যাবে না। এই এনজাইমটার নাম কি? রুবিস্কো। রুবিস্কো কি? রুবিস্কো হচ্ছে, দেখো, রাইবোলোজ 1,5-বিসফসফেট কার্বক্সিলেজ বা অক্সিজেনেজ। মানে কি? এইটার সাথে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে এটা উৎপন্ন হচ্ছে, এখানে যে এনজাইম কাজ করছে তার নাম রুবিস্কো। রুবিস্কো মানে কি? দেখো, RUBISCO। তোমরা কি রুবিস্কো পাইছো? RU, এটা মানে রাইবোলোজ, বিসতে হচ্ছে বিসফসফেট, সিতে হচ্ছে কার্বক্সিলেজ, ওতে হচ্ছে অক্সিজেনেজ। তার মানে যখনই আমরা রাইবোলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ বলবো তখনই আমরা শুধু এইটা তুলে দেব, রাইবোলোজ, বিসফসফেট, কার্বক্সিলেজ, অক্সিজেনেজ। মানে কি? দেখো, এটি এমন একটি এনজাইম যেটা কার্বন ডাই অক্সাইডকে ভেতরে ঢোকাইতে পারে, দ্যাট ইজ কল্ড কার্বক্সিলেশন।
কোন যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড অ্যাড করে দেওয়াকে বলা হয় কার্বক্সিলেশন। আবার বলো, হোয়াট ইজ কার্বক্সিলেশন? কোন যৌগের সাথে কার্বন ডাই অক্সাইড অ্যাড করে দেওয়া। কখনো কখনো এর মাথা খারাপ হয়ে যায়, সে অক্সিজেনও অ্যাড করে দিতে পারে, এই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে অক্সিজেনাস। কখন অক্সিজেন অ্যাড করে দেয় আমরা যখন ফটো রেসপিরেশন পড়বো তখন শিখব। ওকে, তাহলে আমরা এক কাজ করি, আমরা পুরোটা ডিলিট করি, করে নতুন করে পড়া শুরু করি। ওকে, এটা একটা জায়গা যেখানে দিন শেষে এই যে এখানে গ্লুকোজ উৎপন্ন হবে। আচ্ছা, দেখা যাচ্ছে গ্লুকোজ উৎপন্ন হলো, ঠিক আছে। আলটিমেটলি আমরা কিন্তু এই অংশের যে বিক্রিয়াটা হয়, এই বিক্রিয়াটা কিন্তু তোমরা পড়ে পড়েই ঠিক করে নিতে পারবা। আমি ওটা এখন ডিটেল এই জন্যই পড়াবো না, কারণ তোমরা যখন শ্বসন পড়বা তখন গিয়ে বুঝতে পারবা এখানে আসলে কি ঘটে। তারপরেও আমি আজকে দেখাই দিব যতটুকু সম্ভব। দেখো, কার্বন ডাই অক্সাইড আমরা দেখতেছি কি, এইটা দেখতেছি, এই কার্বন ডাই অক্সাইড এই C3 চক্রে প্রবেশ করতেছে, করে গ্লুকোজ উৎপন্ন করছে। কার্বন ডাই অক্সাইড এখানে প্রবেশ করবে, এখানে চলে আসবে। তো এখানে আমি দুইটা টার্ম শেখাই, হলো পাথওয়ে আর একটা হলো চক্র। পাথওয়ে বলতে বুঝতেই পারতেছো চলার রাস্তা। যদি একটা রিঅ্যাকশন এখানে হয়, হওয়ার পর আরেকটা রিঅ্যাকশন হয়, আরেকটা রিঅ্যাকশন হয়, আরেকটা রিঅ্যাকশন হয়, তো একটার পর একটা রিঅ্যাকশন যখন হতে থাকে, দ্যাট ইজ কল্ড পাথওয়ে। হতেছে পাথওয়ে লিনিয়ার হতে পারে, আর একটা হচ্ছে সাইক্লিকও হতে পারে। কি হতে পারে? রাস্তা একটা হচ্ছে এরকম লিনিয়ার হতে পারে, রৈখিক হতে পারে, আর একটা হচ্ছে কি হতে পারে, যে এরকম চক্র আকারে এসে আবার আগেরটা চলে আসবে, দুইভাবেই হতে পারে। তো আমরা এখন যেটা দেখতেছি এটা তো অবশ্যই পাথওয়ে, কারণ একটার পর একটা বিক্রিয়া হচ্ছে এখানে, এবং এটা চক্র। এই পাথওয়েটা কি? চক্র, একটা গিয়ে শেষ হয়ে আরেকটাতে গিয়ে লাগতেছে। তো যাই হোক, তাহলে আমরা প্রথম দেখি এখানে আমি কিন্তু ইংলিশে লিখতেছি যতটুকু লেখা সম্ভব আর কি। রাইবোলোজ 1,5-বিস ফসফেট, এটি একটি 5 কার্বন যুক্ত শর্করা, কিটোন শর্করা। এর সাথে যুক্ত হয় কার্বন ডাই অক্সাইড, এবং এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম হলো কি এনজাইম? রুবিসকো। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। এই এনজাইমটা না থাকলে পুরো জীবজগৎ বিলুপ্ত হয়ে যেত। এই এনজাইমটা না হলে কোনোদিন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদের মধ্যে প্রবেশ করতো না, বায়ুমণ্ডলে এটা থেকে যেত। বুঝতে পারছো? কোনো দিন প্রবেশ করতো না। তো এটা মাথায় রাখো, কেন এটা গুরুত্বপূর্ণ পড়তে হবে। তো যাই হোক, কার্বন ডাই অক্সাইড এবং রাইবোলোজ 1,5-বিসফসফেট যখন যুক্ত হয় তখন একটা অ্যাসিড উৎপন্ন হয়, দিস ইজ কল্ড টেম্পোরারি অ্যাসিড বা অস্থায়ী কিটো অ্যাসিড, যেটা একটা নাম আছে 2-কার্বক্সি কিটো অ্যারাবিনিটল অ্যাসিড। তো এইটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, আমরা যখন লিখবো তখন শুধু একটুকু লিখলেও কোনো প্রবলেম নেই, তোমরা তোমাদের একটুকু লিখলেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, কার্বন ডাই অক্সাইড আসলো, রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে যুক্ত হয়ে এটা উৎপন্ন হলো। আমি বলছিলাম না এটা কি হয়, এটা পানি, H2O, দিস ইজ পানি। এটা এতটাই অস্থায়ী যে পানি তো আছেই, পানির সাথে যখনই দেখা হয় সাথে সাথে এটা ভেঙে যায়। তো যেটা উৎপন্ন হয়, দিস ইজ কল্ড 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। হোয়াট ইজ দিস? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। বলো তো গ্লিসারিক অ্যাসিডে কার্বন কয়টা? আমরা এটাও একটু সাথে সাথে দিয়ে দিই। রাইবোলোজ 1, 2, 3, 4, 5। ফসফেটটা আমরা দেই এখানে, এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, রাইট? ঠিক কি না? তাহলে দেখো 1,5, দুইটা ফসফেট, বিসফসফেট, আর এটার নাম ডেফিনেটলি রাইবোলোজ। এখানে কার্বন কয়টা? একটা কার্বন, সরি
এটা দেওয়া লাগবে না। একটা কার্বন 5টা কার্বন মিলে এখানে কি হবে 1 2 3 4 5 6 এবং ডেফিনেটলি এটার আমরা স্ট্রাকচার লিখবো না, বাট বোঝার জন্য এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট ধরা যাক। এখন এইটা কি হবে পানির সাথে ভেঙে যাবে, ভেঙে গেলে কি উৎপন্ন হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, মানে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তো ফসফোগ্লিসারিক অ্যাসিড হয়ে গেল। এবং এখানে ফসফেটটা থাকে 3 নম্বর কার্বনের সাথে, রাইট? কয়টা উৎপন্ন হবে এটা কয়টা উৎপন্ন হবে 2টা। দেখো তো মেলে কিনা, 5টা কার্বন আর একটা কার্বন 6টা কার্বন, এই যে দেখো 6টা কার্বনের যৌগ উৎপন্ন হয়েছে। জাস্ট মাঝখানে কেটে দাও, কেটে দিলে দেখো 1 2 3 ফসফেট 1 2 3 ফসফেট, এই আসছে না 1 2 3 ফসফেট। কয়টা হবে মাঝখানে কাটলে 2টা, এই জন্য আমরা 2 দিয়ে গুণ দিয়ে রাখছি। আচ্ছা এখানে 2টা বোঝাচ্ছে, রাইট? আচ্ছা এবার ফসফোগ্লিসারিক অ্যাসিডটাকে তুমি যদি পরবর্তীতে স্টেপে নিয়ে যাইতে হয় সামান্য একটু চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা একটা জিনিস লিখে রাখি এই জায়গায়, যে এরাই অ্যাকচুয়ালি প্রথম স্থায়ী পদার্থ, C3 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। এবং এখানে যেহেতু 3 কার্বনের যৌগ উৎপন্ন হয় এই জন্য এটাকে C3 চক্র বলে। কয় কার্বন 1 2 3, 3 কার্বন যেহেতু এই জন্য এই চক্রটার নামই হচ্ছে C3 চক্র, ঠিক আছে? তাহলে কেলভিন চক্রের নামকরণ করা হয়েছে কিসের উপর ভিত্তি করে? প্রথম স্থায়ী পদার্থের উপর ভিত্তি করে। তার কার্বন কয়টি 3টি, তাহলে এটা C3। তাহলে C4 চক্র যদি বলে তাহলে বলবা ওখানে যে কেমিক্যালটা উৎপন্ন হয় তার 4টা কার্বন, এই জন্য ওটার নাম হচ্ছে C4 চক্র, ঠিক আছে? আচ্ছা সো এরপর কি হয়, এরপর আমাদের কিন্তু একটু মডিফিকেশন লাগে, যেটা আমি ওখানে দেখাই নেই, একটু মডিফিকেশন আমি করে নেই এখানে। মডিফিকেশনটা হচ্ছে 1 3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। কয়টা হবে এটা 2টা। কয়টা 2টা হবে। কেমনে হচ্ছে আমি দেখাচ্ছি। 1 2 3, আমি কিন্তু বলছি 1, তার মানে এই যে এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে, এখানে তো একটা অলরেডি ছিল, এবারকার ফসফেটটা এখানে যুক্ত হয়েছে। কয়টা অবভিয়াসলি 2টা, কিন্তু হিসাবে হয়ে গেল গন্ডগোল। হিসাবে কি হয়েছে গন্ডগোল হয়েছে। কেমনে দেখো 1 2 3, 3টা কার্বন একটা ফসফেট, 2 দিয়ে গুণ দিলে 6টা কার্বন 2টা ফসফেট, 6টা কার্বন 2টা ফসফেট। এখানে দেখো তো কি হচ্ছে 1 2 3, 6টা কার্বন 1 2, 4টা ফসফেট হয়ে যাচ্ছে। তাহলে এখানে ফসফেট যোগ হয়েছে, রাইট? কোথায় ফসফেট যোগ হয়েছে? এই জায়গায়। এই যে এখানে দিয়ে দাও তোমরা এখন, যে আমরা এই যে এটিপি উৎপন্ন করছি না এই চক্রে পানি ভেঙে, যেটা আমরা এখানে কাজে লাগাচ্ছি, এই যে তীর চিহ্ন দিয়ে আমি দেখাই দিয়েছিলাম। তাহলে এবার আমরা এটিপি গুলো এখানে দিয়ে দিব, এটিপি এসে যুক্ত হবে, হয়ে যাবে এডিপি, রাইট? হয়ে গেল এডিপি। তাহলে এটিপির একটা ফসফেট এখানে যুক্ত হলো, রাইট? ঠিক কিনা? তাহলে বলো তো কয়টা এটিপি আসছে এখানে? 2টা এটিপি আসে, 2টা এটিপি বের হয়ে যায়, তার মানে 2টা ফসফেট এখানে চলে আসে, রাইট? তাহলে এবার কাউন্ট করো তো, এটিপি থেকে আমরা 2টা নিয়ে আসলাম ফসফেট, তাহলে এবার মিলতেছে কিনা? 1 2 গুণ 2, 4টা ফসফেট এখানে, এখানে 1 গুণ 2, 2টা ফসফেট, তার মানে এখানে 2টা ফসফেট, এখানে টোটাল 4টা ফসফেট, তাহলে এখানে 2টা বাড়ছে। 2টা কোথা থেকে আসলো? এটিপি থেকে আসলো। একটু মডিফিকেশন আমরা করে নিলাম, কারণ পরের স্টেপটাতে যাইতে গেলে মডিফিকেশন করতে হয়। তো মনে রাখবে একটা জিনিস, সেটা হলো যেখানেই এটিপির ব্যাপার জড়িত সেখানে সবসময় চোখ বন্ধ করে এই এনজাইমটা দিবা, কাইনেজ এনজাইম। সবখানে বইয়ের সবখানে যেখানে এটিপি সেখানে কাইনেজ, কারণ এটিপির মধ্যে যে শক্তিটা থাকে এটা কাইনেটিক এনার্জি, গতিশক্তি। এটিপির মধ্যে যে শক্তিটা থাকে তার নাম হচ্ছে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ধারণ করে সে যেখানেই যাবে সেখানে তো কাইনেজ এনজাইম থাকবে, রাইট? আচ্ছা, এই স্টেপের পরে কিন্তু ওই যে ওই স্টেপটা ঘটে, কি স্টেপ? অ্যালডিহাইড এবং কিটোন। তাহলে আমরা দেই 3 ফসফোগ্লিসারেল
ডিহাইড, আমরা বলছিলাম যে ওই যৌগটা পরে এটাতে পরিণত হয়, তাহলে এখানে লিখি অ্যাসিটোন 3-ফসফেট। ওকে, তার মানে এখান থেকে আমরা এখন এটা পাবো। কেমনে পাই, কিভাবে পাই, আমরা সবই দেখব। তার আগে আমরা একটু কার্বন টার্বন গুলো ঠিক করে নেই। তাহলে 3 কার্বনের এখানে 2টা যৌগ আছে না? তাহলে আমরা এক কাজ করি, ফসফোগ্লিসারেলডিহাইডে 3টা কার্বন থাকে। ওকে, তাহলে একটু আমরা দেখি 3টা কার্বনের সাথে একটা ফসফেট থাকে। তাহলে ধরা যাক এই যে ফসফেট, 3 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, 3 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, আর যৌগটার নাম হচ্ছে অ্যালডিহাইড, রাইট? আচ্ছা, সেম ব্যাপার এখানে আমরা দেখি, এটাও 1 2 3, ডেফিনেটলি এখানে কি আছে, একটা ফসফেট আছে 3 নম্বর কার্বনে, অ্যাসিটোন 3-ফসফেট। ঠিক আছে, তো এরা পরস্পরে কিন্তু আইসোমার। তো পরবর্তীতে কিন্তু এখান থেকে ধরা যাক এটা উৎপন্ন হলো, এটা উৎপন্ন হলো, পরবর্তীতে কিন্তু এইটা হিসেবে আগাইতে হবে। তার মানে এইটা আবার এটাতে কনভার্ট হয়ে যায়, তাই না? এখান থেকে উৎপন্ন হয় দুইজনই, কিন্তু যাইতে পারে সে আগায়। তাহলে এবার বলো তো একে কি এটাতে কনভার্ট হইতে হবে না? এইটাতে পরিণত হইতে হবে না? তো এই যে ইন্টার কনভার্সন ঘটতে পারে বলে এখানে একটা এনজাইম লাগে, দ্যাট ইজ কল্ড আইসোমারেজ। কি এনজাইম? আইসোমারেজ। আমি ছোট করে দিচ্ছি কারণ গুরুত্বপূর্ণ না এখন এটা জানা। আইসোমারেজ, এটা পরস্পরের আইসোমার। আচ্ছা, এখানে আসলে কি ঘটলো যার কারণে অ্যালডিহাইড কিটোন হলো? অ্যাসিড থেকে কেন কার্বনিল যৌগ উৎপন্ন হলো? এটা একটা মজার ব্যাপার হলো, এই যে দেখো আমরা তো এটা ব্যবহার করছি, এখন কোনটা বাকি আছে? NADPH প্লাস H প্লাস, তাই না? তাহলে আমরা কাজ করি, এখানে NADPH প্লাস H প্লাস দিলাম, এই যে দুইটা আমরা এখানে অ্যাড করে দেব। কোন দুইটা? হাইড্রোজেনটা। তো এর ভেতর থেকে আপনি যদি হাইড্রোজেনটা বের করে দিতে চান, এখানে একটা এনজাইম লাগবে, দ্যাট ইজ কল্ড ডিহাইড্রোজিনেজ। কি এনজাইম? ডিহাইড্রোজিনেজ। এই হাইড্রোজেন দুটো বের করে একে দিয়ে দেন, তাহলে এগুলো হবে। তাহলে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা কি হবে এখন? NADP, ঠিক কিনা? এর হাইড্রোজেনটা বের করে আমরা এখন এখানে দেব। হাইড্রোজেন বের করলে কি কি পাবেন? হাইড্রোজেন দুটোও পাবেন আপনি। 2 নম্বর হচ্ছে হাইড্রোজেন বের করার সাথে সাথে ওই যে ইলেকট্রনগুলো এখানে ছিল, শক্তি এটার মধ্যে ছিল, সেই শক্তিগুলো বাইরে হয়ে যাবে, বিক্রিয়াটা সামনের দিকে চালিয়ে নেবে। আমরা তো জানি যে এটাও একটা শক্তি, তাই না? এটিপির থেকে 3 গুণ বেশি শক্তি। তাহলে যেই না আমরা এখান থেকে হাইড্রোজেনগুলো বের করছি ডিহাইড্রোজেনেজ এনজাইম দ্বারা, তাহলে এই বিক্রিয়া স্থলে কিন্তু ওখানকার শক্তিগুলো সব ঢুকে গেল। বুঝতে পারছেন? তার মানে এর ভেতরে শক্তিটা দিয়ে এখন আমরা C3 চালাইতেছি। শুধু যে শক্তি বের করে আনছি এখান থেকে তা না, হাইড্রোজেনগুলো এখানে অ্যাড করে দিয়েছি। তাহলে এনজাইমের নাম হচ্ছে ডিহাইড্রোজিনেজ। ঠিক আছে, তো আমরা এখন পাইলাম এইটা। এখন এখানে একটু হিসাব করি। কি হিসাব করি? সেটা হলো, এটা ছিল 2টা, তাহলে প্রত্যেকটার জন্য কয়টা করে লাগবে? 2টা করে লাগবে। তাহলে আমাদের কিন্তু সবসময় গুণ, যোগ, বিয়োগ এগুলো কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। প্রিয় স্টুডেন্ট, এখন যেটা হয়, এআরএ একসাথে হয়ে এই 2টা হয়, হয়ে এআরএ মিলে কি করে? ফ্রুক্টোজ 1,6 ফসফেট উৎপন্ন করে। কেমনে করে দেখেন, এর একটা ফসফেট, এর একটা ফসফেট, 2টা ফসফেট মিলে কি হবে? তো তোমরা একটু দেখো যে এখানে কি আছে? এখানে হচ্ছে ফসফোগ্লিসারেলডিহাইড আছে, অ্যাসিটোন আছে, 3 কার্বন 3 কার্বন, দেখো 6 কার্বনের যৌগ উৎপন্ন করেছে। 1 2 3 4 5 6, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইজনে 6 কার্বন। এখানে কি হয়েছে? 1 নম্বর কার্বনে একটা ফসফেট এবং 6 নম্বর কার্বনে একটা ফসফেট। এই যে ফসফেট, এই ফসফেট এখানে চলে আসে। ঠিক আছে, তারপরের স্টেজগুলো কি হয় ওগুলো আমরা ডিটেইল না বলে আমি দেখাচ্ছি। ওকে, কি হবে দেখো, ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট থেকে একটা ফসফেট বের হয়ে যাবে, ফ্রুক্টোজ 6-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট। এই যে একটা ফসফেট বের হয়ে গেল, দ্যাট ইজ ইনঅর্গানিক ফসফেট। একটা ফসফেট বের হয়ে গেল না, এই যে বের হয়ে যাচ্ছে। স্টুডেন্ট, ফসফেট যে বের হয়ে যায়, এখানে যে এনজাইমটা কাজ করে তার নাম ফসফেটেজ। কি এনজাইম? ফসফেটেজ। আচ্ছা, ফসফেটেজ। পরবর্তীতে আবার কি হবে? তার আগে একটা প্রশ্ন হলো, কেন 6 নম্বর থেকে বাইর হইল না? কেন 1 নম্বরের ফসফেটটা বাইর হইলো, তাই না?
প্রশ্নটা কি যে 1 6 দুই পজিশনে দুইটা ফসফেট ছিল, 6 থেকে গেল 1 কেন বের হলো? এর কারণ হচ্ছে 6টার সাথে খুব দৃঢ়ভাবে আটকা থাকে, 1 নম্বর ওইটা দৃঢ়ভাবে আটকা থাকে না। ঠিক আছে, এখন যদি আপনি যে কোনো একটা ফ্রুক্টোজের কথা ভাবেন না, ফ্রুক্টোজ আপনি যদি একটা ফসফেট এঁকে দেন সব সময় কিন্তু সে 6 অ্যাড করে, কারণ 6 এর সাথে বন্ধনটা খুব দৃঢ় হয়। তাহলে আরেকটা ফসফেট যদি আপনি দেন, এটা 1 নম্বরে যাবে। তাহলে দৃঢ় কোনটা সবসময়? এইটা। তাহলে একটা দিলে সবসময় ওখানেই যাবে, দুইটা দিলে দ্বিতীয়টা অন্য জায়গায় যাবে। আবার যদি বের করতে চান তাহলে তো দ্বিতীয়টা আগে বের হলে হবে না, কারণ এটা তো দৃঢ় বন্ধন। তাহলে বলো তো যে 1 নম্বরটা পরে অ্যাড হয়, 1 নম্বরটা আগে বেরো হয়, কারণ বন্ধনটা তেমন একটা দৃঢ় না। তাহলে একটু দেখি আমরা, দেখেন 1 নম্বর থেকে বাইরে হয়ে গেছে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে যেটা হয় গ্লুকোজ 6 ফসফেট হয়ে যায়, কারণ এরা পরস্পরের আইসোমার। ওকে, দেন কি হয়, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট হয়ে যায়, ফসফেট। এই গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজে পরিণত হয়। তো আমরা এই জায়গাটা এত সিরিয়াসলি দেখব না, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলি, দুইজন মিলে 6 কার্বনের একটা যৌগে পরিণত হয়, এর ফসফেট মিলে এই যে দেখো দুইটা ফসফেট, এইটা থেকে কি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হয় গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে কি হয় 1 ফসফেট। তার মানে এখানে একটা অসাধারণ আমরা জিনিস দেখছি, এই জায়গায় খুবই অসাধারণ একটা জিনিস দেখছি। অসাধারণ জিনিসটা কি? লুক, গ্লুকোজের 6 নম্বর কার্বনে একটা ফসফেট আছে। গ্লুকোজের কয় নম্বর কার্বনে ফসফেট আছে? 6 নম্বর কার্বনে। তো গ্লুকোজ থেকে যখন গ্লুকোজ 1 ফসফেট বানাইছি, তাহলে 6 নম্বরের ফসফেটটা কোথায় নিয়ে গেছি? 1 নম্বরে। দেখি এই যে এখানে দেখো, ধরা যাক এটা একটা গ্লুকোজ, কয় নম্বর? 6টা কার্বন। তাহলে এই 6 নম্বর কার্বন আর এটা হচ্ছে 1 নম্বর কার্বন, ফসফেটটা কোথায় আছে? এই যে এটা। তার মানে এই যে এটার দিকে তাকাও, এই যে গ্লুকোজ 6 ফসফেট, তাহলে এটি একটি 6 কার্বন যুক্ত গ্লুকোজ, সাথে একটা ফসফেট 6 নম্বর কার্বনে আছে। কোনো কারণে যদি আপনি এটা বের করতে চান, বের করা কি এত সহজ না। আপনি যদি একটা চেঞ্জ করতে পারেন, এইটাকে আপনি এই জায়গায় পাঠাইতে পারেন, গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ 1 ফসফেট বানাইতে পারেন। এখন তো এটা সহজ, বের করে দেওয়া। খেয়াল করছেন? তার মানে এই বন্ধনটা এতই দৃঢ় যে এখান থেকে ফসফেটটা আগে এখানে ট্রান্সফার করতে হয়, দেন বাইর করে দিতে হয়, কারণ এইটা খুব ভাঙা সহজ। আশা করছি বুঝতে পেরেছেন। সো এইভাবে দেখেন আমরা আলটিমেটলি গ্লুকোজ পেলাম। কিন্তু গ্লুকোজ তো শুধু পেলেই হবে না। কি পেলে হবে না? গ্লুকোজ শুধু পেলে হবে না। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের চক্রটা চালিয়ে নিতে হবে। এই পাশে এসে যদি এখানে শেষ হয়, তাহলে এই জায়গা রেখে চালাবে, আবার আগের মতো শুরু করবে কে? কোনো সুযোগ নাই। এই জন্য আমরা এক কাজ করব, এই পুরো প্রক্রিয়া থেকে এই যে গ্লুকোজ 6 ফসফেটকে নিয়ে আসবো একটা। কয়টা কার্বন আনতেছি? 6টা কার্বন। ফসফেট কয়টা এখানে? একটা। তাহলে একটি ফসফেট এবং 6টি কার্বন নিয়ে আসলাম। এরা তো যাচ্ছিল, এখান থেকে একটা আমরা টান দিয়ে নিয়ে আসলাম। এগুলো তো বারবার চলতে থাকে, হ্যাঁ, বারবার চলতে থাকে, এখান থেকে আমরা টেনে নিয়ে আসলাম। এটা তো আসবেই না, এইটা নিয়ে আসলাম। এখানে কয়টা কার্বন বলো তো? এখানে হচ্ছে 3টা কার্বন। 3টা কার্বন। ফসফেট কয়টা এখানে? একটা। তাহলে আমরা এখন এমন একটা যৌগ পাবো যেটার হচ্ছে 9টি কার্বন এবং 2টি ফসফেট থাকবে। তাহলে এর 6টা কার্বন, এর 3টা কার্বন, 9টা কার্বন, এর একটা ফসফেট, এর একটা ফসফেট, 2টা ফসফেট। কিন্তু এমন যৌগ শর্করা নাই। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, ভাঙতে হবে। যে আমরা কাজ করি যে 9 কার্বনের যৌগ না উৎপন্ন করে একটা 5 আর একটা 4 কার্বনের যৌগ উৎপন্ন করি। ওকে, এখন আমরা যেটা করতে পারি সেটা হলো জাইলুলোজ 5 ফসফেট একটা আমরা নিলাম, ফসফেট, আরেকটাকে আমরা এখানে বাইর করে দেব, বিক্রিয়া স্থল থেকে বাইর করে দেব। এটার নাম হচ্ছে এরিথ্রোজ 4 ফসফেট। তাহলে এবার কাউন্ট করে আমরা একটু দেখি, দেখো তো এর হচ্ছে 5 কার্বন, 1 2 3 4 5। যদি 5 ফসফেট বলছে তাহলে 5 নম্বর কার্বনে ফসফেটটা আছে, তাই না? এর নাম হচ্ছে এরিথ্রোজ। এরিথ্রোজ কিন্তু 1 2 3 4 4 কার্বন, 4 নম্বর কার্বনে ফসফেটটা আছে। তাহলে দেখো তো কাউন্ট করে টোটাল হয় কিনা। একটা ফসফেট আর একটা ফসফেট, কয়টা হলো? 2টা ফসফেট।
1 2 3 4 5 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে 3 আর 6 9টা কার্বন আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো দুইটার মধ্যে আমরা 5 কার্বনটাকে নিলাম আর এটা বিক্রিয়া স্থল থেকে বাইর করে দিলাম। সবসময় কার্বন ঢুকবে, গ্লুকোজ উৎপন্ন হবে, বিক্রিয়া স্থলে কিছু উৎপন্ন হবে, তাদেরকে বাইর করে দিতে হবে বিক্রিয়াটা চালানোর জন্য। তো যাই হোক না কেন, এই জাইলুলোজটা পরবর্তীতে জাইলুলোজের একটা এপিমার তৈরি করে, খুব সহজ এপিমার, এটার নাম হচ্ছে রাইবুলোজ, যেহেতু 5-এ আছে 5 ফসফেট। এখান থেকে এটা হয়, এটা আছে এপিমারেজ এনজাইমের জন্য, এপিমারেজ। ওকে, এরা আর এরা পরস্পরের কিন্তু এপিমার, কেমিস্ট্রিতে নিশ্চয়ই পড়ছে এপিমার কি জিনিস। তো এখন আমরা দেখি দুইটার মধ্যে মিল আছে কিনা। দেখো, জাইলুলোজ 5 ফসফেট, মানে 5 নম্বর কার্বনে একটা ফসফেট আছে। রাইবুলোজও কিন্তু দেখো, আমরা জানি রাইবুলোজ 5টা কার্বনের, 1 2 3 4 5, এবং 5 নম্বরে একটা ফসফেট রয়েছে, রাইট? কয় নম্বরে আছে? 5 নম্বরে আছে। তাহলে দেখো তো জাইলুলোজ আর রাইবুলোজ কাছাকাছি কিনা, পরস্পরের এপিমার কিনা। এরও একটা ফসফেট, এর একটা ফসফেট, এর 5 নম্বর, এর 5 নম্বর। তাহলে এটা থেকে আমরা এটা কনভার্ট করলাম, এন্ড দেন যে কাজটা করব, এই জায়গায় আমরা দেখো 5 নম্বর কার্বনে একটা ফসফেট, কিন্তু এর ক্ষেত্রে কি 1 নম্বর কার্বনে একটা অতিরিক্ত ফসফেট আছে কিনা? তাহলে এখান থেকে যদি আমরা এটা তৈরি করতে চাই, তাহলে আমাদের এখানে আরেকবার এটিপি দিতে হবে না? এটিপি থেকে আমরা পেলাম এডিপি, আর এনজাইমের নাম সব সময় কাইনেজ। দেখো, এখান থেকে যখন আমরা এখানে নিয়ে আসতে চাই, 5 নম্বর কার্বনে একটা ফসফেট আছে এই যে এখানে, কিন্তু এর 5 নম্বরে তো আছেই, 1 নম্বরে আরো একটা আছে, তাহলে এই অতিরিক্ত ফসফেটটা আমি এটিপির কাছ থেকে নিব। তাহলে এখান থেকে আমরা এখন এইটা পাবো, এটিপি আসলো, একটা ফসফেট দিল, সেটা 1 নম্বর কার্বনে গিয়ে যুক্ত হলো। সো এই হচ্ছে বিক্রিয়া বা চক্র। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কাউন্ট করতে হবে, আমাদের অঙ্ক করতে হবে। তার আগে আমি আরেকবার পুরো ব্যাপারটা বলি। ওকে, এটা একটা C3 চক্র, কারণ এই বিক্রিয়ায় প্রথম যে স্থায়ী পদার্থটা, এটা হচ্ছে 3 কার্বন যুক্ত যৌগ, তার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা জানতে হবে, এই জন্য এর নাম C3 চক্র। আর এই বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় সর্বপ্রথম রাইবুলোজ 1,5-বিস ফসফেটের সাথে। 1 নম্বর এবং 5 নম্বরে 2টা ফসফেট থাকে, এই জন্য বিস ফসফেট। আর আপনারা জানেন বিস মানে হচ্ছে আলাদা আলাদা কার্বনের সাথে যদি ফসফেট যুক্ত হয়, দুইজন মিলে যে যৌগটা উৎপন্ন হবে সেটা হচ্ছে অস্থায়ী কিটো অ্যাসিড। আমি নামটা এখানে দিয়েছি, দেখেন 5 কার্বন আর 6 কার্বন, 6 কার্বন, এখানে এর একটা ফসফেট, এই যে একটা ফসফেট, এই যে এখানে একটা ফসফেট, একটা ফসফেট, হিসাব মিলছে। এরপর এরা কি অস্থায়ী, পানির সাথে যুক্ত হলে সাথে সাথে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর দেখো ফসফোগ্লিসারিক অ্যাসিড বা অ্যাসিড তৈরি করছে। অ্যাসিড ভাঙলে তো অ্যাসিডই উৎপন্ন হবে। দেখো এর 6টা কার্বন, এর দেখো 3টা, তার মানে 2 দ্বারা গুণ দিব, তাহলে এই যৌগটা কয়টা উৎপন্ন হবে? 2টা। এর একটা ফসফেট, একটা ফসফেট, এই যে দেখো এখানে একটা ফসফেট, তাহলে এটাকে 2 দ্বারা গুণ দিলে 2টা ফসফেট হচ্ছে। তাহলে একই রকম যৌগ আমরা 2টা পাইলাম, মানে 10 টাকাকে ভেঙে একটা 5 টাকা আর একটা 5 টাকা পেলাম, একই জিনিস। তো এইটাকে যদি আমরা পরবর্তীতে অগ্রসর হইতে চাই, তাহলে এখানে আমাদের 2টা ফসফেট দিতে হবে। কয়টা? 2টা। তো 2টা ফসফেট দিতে গেলে একটা তো অলরেডি আছে, আর একটা এখানে অ্যাড করতে হবে। আর ফসফেট কই পাবো? এটিপির কাছ থেকে আমরা ধার নেব। এটিপি আসবে, এনজাইম তো ডেফিনেটলি কাইনেজ এনজাইম। তাহলে এখন দেখো পরের যৌগতে, এই দেখো একটা নাম কি হবে? এটা তো হচ্ছে গ্লিসারিক অ্যাসিড, তাহলে 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটাও কয়টা? 2টা। তাহলে এখানে 2টা ছিল, 2টা থেকে 2টা উৎপন্ন হলো, রাইট? তো এইটাকে যদি আমরা এখন ডিহাইড্রোজিনেস করে এইখান থেকে যদি হাইড্রোজেনগুলো এর মধ্যে অ্যাড করে দিই, এটা অ্যালডিহাইড হয়ে যাবে। এই দেখেন অ্যালডিহাইড হয়ে গেছে। অ্যালডিহাইড এবং কিটোন পরস্পর তো আইসোমার, তাহলে যেটাই উৎপন্ন হোক না কেন আলটিমেটলি আমরা ধরে নিলাম এইটা উৎপন্ন হয়েছে। তাহলে বলো তো 3 কার্বনের যৌগ এখানে কয়টা 3 কার্বনের যৌগ উৎপন্ন করবে? 2টা। এইটা 2টা উৎপন্ন হবে, যেহেতু আমরা এটাও লিখছি। তাহলে দেখো এটা একটা হলেও কিন্তু 2টাই হয় টোটাল। এবং ফসফেটের হিসাব যদি আমরা করি, সেম দেখো 1 2, 2টা ফসফেট, 1 2, 2টা ফসফেট। এখন যদি আমরা এইটা তো নিলাম না, ধরা যাক এইটাতে পরিণত হলো, তাহলে 2 দিয়ে যদি গুণ দিই, দেখো এখানে ফসফেট, ওখানে ফসফেট, 2টা, টোটাল 4টা ফসফেট হয়ে যাচ্ছে। টোটাল 4টা ফসফেট হয়ে যাচ্ছে। এরপর কি হচ্ছে দেখেন, গ্লিসারিন রেটে এই স্টেপের দিকে যাওয়া শুরু করে, যেখানে হয় প্রথমে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ 6 কার্বনের যৌগ, 1,6-বিস ফসফেট, কারণ এখানে 2টা ফসফেট করে থাকে প্রতিটি যৌগের মধ্যে। ওকে, তাহলে দেখো
এখানে একটা ফসফেট, এখানে একটা ফসফেট, একটা একে আর একটা হচ্ছে 6 নম্বর কার্বনে, তাহলে 1,6 বিস ফসফেট। ফ্রুক্টোজের একটা ফসফেট বাইরে হইতে গেলে ডেফিনেটলি 1 নম্বরেরটা বের হবে, কারণ 1 নম্বরের বন্ধনটা খুবই দুর্বল। ফ্রুক্টোজ 6 থেকে গ্লুকোজ 6 হয়ে গেল, কারণ এটা পরস্পর আইসোমার। গ্লুকোজ 6 থেকে গ্লুকোজ 1 ফসফেট হলো, কারণ 6 নম্বরের ফসফেটটা থাকেই, কিন্তু ওটা 1 নম্বরে চলে যায় আগে, 1 নম্বরে গিয়ে দেন ডিসোসিয়েশন হবে, রিমুভিং হয়ে যাবে। গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট থেকে আপনারা বইয়ের মধ্যে দেখবেন লেখা আছে এডিপি গ্লুকোজ, ইউডিপি গ্লুকোজ। ইউডিপি গ্লুকোজগুলো সুক্রোজ, এডিপি গ্লুকোজগুলো স্টার্চে পরিণত, এটা বই থেকে দেখে নেবেন। তো আমরা মোটামুটি গ্লুকোজ পাইছি, রাইট? তাহলে গ্লুকোজ যদি আমরা চাই 6 কার্বনের, তাহলে আমাদের 6টা কার্বন ডাই অক্সাইড প্রবেশ করাইতে হবে। তাহলে এখন আমরা সব কিছুর হিসাব করব। এদিকে দেখো, 6টা কার্বন যদি আমরা যুক্ত করতে চাই এখানে, তাহলে 6টা লাগবে রাইবোলোজ, রাইট? তাহলে 6 গুণ 6, তো আমরা এখন গুনতে থাকি। তাহলে 5 6 30টা কার্বন, এখানে 6টা কার্বন, 36টা কার্বন। তাহলে এটা কয়টা উৎপন্ন হবে? 6টা, তাই না? তাহলে এটা তো 6টা কার্বন, 6 6 36 কার্বন পেয়ে গেলাম আমরা। ফসফেটের হিসাবটাও মিলে যায়, হ্যাঁ, ফসফেটের হিসাবটা আমরা আপাতত করছি না, ওটা এমনিই পারবো তোমরা। তার মানে এখানে 36টা কার্বন। এখন বলো তো, এটা যদি ডাবল হয়ে যায়, তাহলে আমি যদি এখানে আবার একটা 6 দিয়ে গুণ দিই, তাহলে হচ্ছে কিনা? এইটা ভেঙে 2টা করে তো হচ্ছে, একটা ভেঙে 2টা হচ্ছে, তাহলে এরকম 6টা ভেঙে কি হবে? 6 2 12, রাইট? তাহলে দেখো তো, 6 2 12 আর 3 12 36টা পাইছি কিনা? 6 2 12, 3টা করে কার্বন যদি থাকে প্রত্যেকটাতে, 3 12 36টা কার্বন। এখানে দেখো তো 6 গুণ 6 36টা কার্বন হয়েছে কিনা? মিলে গেছে না? ইয়েস, মিলে গেছে। এবার দেখো তোমরা, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন 2টা ছিল, তখন এইটাতে যখন পরিণত হয়েছে, তখন আমরা 2টা করে এটিপি দিয়েছি, রাইট? বাট যখন আমরা আবার 6 দিয়ে গুণ দিলাম, মানে পুরাটা হিসাব করতেছি, তখন আমাদের কি হবে? তাহলে 6 দিয়ে এগুলোকে গুণ দিতে হবে, তাই না? একটুকুকে দিতে আপনি এটিপি ইনটু 2 দিবেন, বাট যখন এতগুলো উৎপন্ন হয়েছে, তখন আপনাকে 6 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এবার বলো তো, এটিপির হিসাব অনুযায়ী আমরা কি পাচ্ছি? যে আমি এখানে লিখতেছি এটিপি কয়টা লাগতেছে ওই স্টেপে? 6 2 12। আমরা কি দেখছিলাম? এখানে হচ্ছে এটিপি 12টা, রাইট? ওই স্টেপে এটিপি 12টা লাগতেছে। তাহলে আমরা আরেকটু আগাই। তাহলে বলো তো, এইটা ছিল প্রথমে 2টা করে, তার মানে এটাও ছিল 2টা করে, রাইট? পরবর্তীতে আমরা বুঝলাম যে এটা যেহেতু 6 বার আসতেছে, তাহলে 6 দিয়ে গুণ দিছি, তাহলে এটাকে তুমি 6 দিয়ে গুণ দিবা কিনা? তাহলে বলো তো, এই এতটুকুর জন্য এইটা ছিল, বাট 6 দিয়ে যখন গুণ দিলাম তখন কি হবে? তাহলে 6টি NADPH2 লাগবে, 6টি NADP, 6 2 12, 12টি NADPH2 লাগবে, 12টি NADP উৎপন্ন হবে। তাহলে আমরা এখন দেখি NADP 12টি এখানে লাগতেছে, রাইট? আচ্ছা, সো এইভাবে এটা চলে যাইতে থাকতেছে। চলে যাওয়ার সময় আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হলো যে এই বিক্রিয়াটা যখন এদিকে আসতেছে, খেয়াল করো, এটা একবার আসে, এটা একবার আসে, এটা একবার আসে, এটা একবার আসে, এইভাবে 6 বার হয়। তাহলে বলো তো, এই অংশটা, এই জায়গাটা আর কি, ওদিকের কথা বাদ, সবাই অ্যাকচুয়ালি 6 বারই যায়। তাহলে বলো তো, এটা যে 6 বার যায়, তাহলে আমরা কি তখন 6 দিয়ে গুণ দিছি না? 6 বার কার্বন ডাই অক্সাইড আসলে 6টি লাগে, লাগে কিনা? তার মানে এটা যদি 6টা লাগে, তাহলে এইটাও কয়টাই লাগে? এখানে 6টা থেকে এই 6টাই আমরা পাই, ঠিক কিনা? তাহলে আমরা কি করবো? এখানেও 6 দিয়ে গুণ দিব। তাহলে বলো তো, আবার এটিপি এখানে কয়টা লাগলো? 6টা। তাহলে টোটাল কয়টা? 18। এটা টোটাল কয়টা? 12। তাহলে বলো তো, কেলভিন চক্রে একটি গ্লুকোজ উৎপন্ন করতে গেলে পুরো ব্যাপারটা কয়বার ঘটাইতে হয়? 6 বার। আর এই 6 বার প্রক্রিয়ায় এটিপি কয়টা খরচ হয়? 18টা। এই 6 বার প্রক্রিয়ায় NADPH2 কয়টা? NADPH প্লাস H প্লাস কয়টা লাগে? 12টা। এটিপি লাগে 18টা, NADPH কয়টা লাগে? 12টা লাগে। তো এইটা আমাদের জানতে হবে। আমরা শক্তির হিসাবটা করলাম, এখন আমরা কার্বনের একটু হিসাব করব। কার্বনের হিসাবটা না করলেই নয়, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি কার্বনের হিসাব করে। তাহলে আমরা এটা হচ্ছে 6 বার ঘটাইলাম, ঠিক আছে? 6 বার ঘটাইলাম, এটা 6 বারে যাবে, রাইট? তাহলে বলো তো, 3 আর 6 কত হলো? এইটা যদি 6 বার যায়, একটা গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তার মানে এই জায়গাটা 6 বার যাবে, রাইট?
তাহলে সবগুলোকে 6 দিয়ে আমরা গুণ দিতে পারি, বাট আমরা এই জায়গাটা স্পেশালি এই জায়গাটা দেখবো কেমনে। দেখেন এই জায়গাটা মিলে কিভাবে। আচ্ছা বলো তো, এইটা যদি আমরা একবার আনি আর এইটা যদি আমরা হচ্ছে একবার আনি, তাহলে কয়টা কার্বন পাই আমরা? 9টা কার্বন। 6টা কার্বন, এর হচ্ছে 3টা কার্বন, 9টা কার্বন। তাহলে এবার বলো তো, যদি 6 বার এইটা যায় তাহলে কয়টা কার্বন হচ্ছে? 54টা কার্বন, তাই না? তার মানে এই স্টেপটা শুরু করতে গেলে আমাদের 54টা কার্বন লাগে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এইখানে যে হিসাবটা দেওয়া আছে বিক্রিয়াতে, এখানে এটা দেখিয়ে 54 হিসাব করতেছি, এটা মিলিয়ে যায়, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম ঘটে না। আমি প্রথম দিকে যে জিনিসটা আপনাদের হিসাব করে দেখাইছিলাম ওই হিসাবটা ঘটে। তো আমি এটা শেষ করে আমি আরেকবার ওইটা দেখাবো, দেন লেকচার শেষ করব, ঠিক আছে? তাহলে দেখো এই স্টেপটা যদি 6 বার যায় তাহলে এটা 6টা আসে, তাহলে 636, এটা আসে হচ্ছে 6 বার, 3 6 18, 18 36 কত? 54, 54, রাইট? তাহলে এরপরের স্টেপে একটু গিয়ে আমরা দেখি, এই যে দেখো এই পাশে 4 কার্বনের 6টা বের হয়ে যাবে, রাইট? আর 5 কার্বনের কয়টা আসবে? 6টা আসবে, কারণ এই চক্রটা তো 6 বার যায়। তাহলে এবার দেখি আমরা হিসাব করে, আমরা এরিথ্রোজ বের করে দিছি 4 কার্বনের যৌগ, ডেফিনেটলি 6 বার বের করে দিচ্ছি, 24। দেখো কয়টা? 24। আর এদিকে আমরা 5 কার্বনের 6 বার নিয়ে যাচ্ছি, তাহলে 5 6 30 কার্বন। তাহলে 24 আর 30 কত হলো? 54। তাহলে বলো তো, এই যে এ আর এ মিলে এসে যে 54টা কার্বন দিচ্ছে, 54টা মিলছে কিনা? এসে 24টা বের হয়ে যায়, 30টা চলতেই থাকে। এই 30টা দেখো এই পাশে আসতেছে, এই যে এর কাছে চলে আসো না। এ কয় কার্বন? 1 2 3 4 5, 5 কার্বন, 6 বার যেহেতু যায় 6, তাহলে 5 6 30, এখানে 30টা কার্বন আপনি পাবেন। মানে আপনি যেখানেই যান, আপনি যদি জানেন, তা আপনি সব জায়গায় হিসাব মিলে যাবে, যে কোনো স্টেপে গিয়ে। আচ্ছা দেখি কয়টা আসে কয়টা যায়। তো আপনাকে শুধু এই জিনিসটা মনে রাখতে হবে, এটি 6 বার যাবে, ঠিক আছে? আশা করছি আমি বোঝাইতে পারছি। এই স্টেপটা আমি আরেকবার শুধু দেখিয়ে আপনাদের কাছ থেকে এই লেকচারটা আমি শেষ করব। ওকে, সো একটু দেখো তোমরা, সেটা হয় 5 কার্বনের একটা যৌগ এরিথ্রোজ, 3 কার্বনের যৌগ হচ্ছে 2টা করে উৎপন্ন করে, কারণ এখানে একটা 1 কার্বনের কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। তাহলে 5টা আর একটা 6টা উৎপন্ন হলো, রাইট? তো এখানে একটা আমরা গ্লুকোজ পাবো। যেহেতু পুরো ব্যাপারটা 6 বার ঘটে, তাহলে একেও আমরা 6 দিয়ে গুণ দিব, একেও আমরা 6 দিয়ে গুণ দিব। তাহলে দেখো কি হচ্ছে, 3 6 18, আর 18 গুণ 36, তাই না? এখানে আমরা একটু গুণ দিয়ে দেখি, 5 কার্বনের তাহলে পুরো ব্যাপারটা 6 বার চলতেছে, তাহলে 5 6 30, আর এই একে হচ্ছে 36, তাই না? দেখো না, আমি আরেকবার এই যেটা ক্লিয়ার করে দিই। তাহলে যদি 6 বার যেহেতু ঘটে, তাহলে 6 দিয়ে একটু গুণ দেই, এও 6 বার এসে যুক্ত হয়। তাহলে দেখো তো কি হলো, 5 6 30, এই আসতেছে এখানে এসে যুক্ত হচ্ছে, তাহলে 6টা কার্বন, মানে 6টা কার্বন, তাহলে টোটাল কত হলো? 36। তাহলে এখানে 30টা, এসে 6টা, পুরো ব্যাপারটা 6 বার ঘটে। এ 1 বার 2 বার 3 বার করে করে 6 বার আসে, তাহলে 5 6 30। এ 1 বার 2 বার করে 6 বার আসে কার্বন ডাইঅক্সাইড, একটা করে কার্বন নিয়ে, তাহলে 6, তাহলে 6 আর 30 মিলে হচ্ছে 36। 36 পাইছি কিনা আমরা এখানে? 36 এর মধ্যে আপনি একটা গ্লুকোজ বাইর করে দিলেন, তাহলে একটা গ্লুকোজে 6টা কার্বন থাকে, 6টা কার্বন মাইনাস করে দেন তো। তাহলে 36 থেকে যদি একটা গ্লুকোজ হয়, তাহলে কয়টা কার্বন মাইনাস? 6টা। তাহলে এইদিকে এখন আসবে কয়টা? 30টা। এখন দেখেন তো এই জায়গায় 30 আছে কিনা। 5 কার্বনের যে রাইবোলোজ 1,5 বিসফসফেট, সে তো আসে 5 কার্বনের 6 বার যেহেতু হচ্ছে 5 6 30, দেখছো এদিক থেকে 30টা কার্বন আসতেছে। এই 6টা যুক্ত হলে তো 36 হয়েই যায়। তো তুমি যেমনি হিসাব করো দেখবো কার্বনও মিলতেছে, এটিপি মিলতেছে, NADPH2 মিলতেছে। সময় দাও, রিসার্চ করো, এই চক্রটা খুব ইম্পর্টেন্ট। আল্লাহ হাফেজ।